ওকে। সো আজকে আমাদের পাওয়ার বিআই অফিসিয়াল লেকচার নাম্বার হচ্ছে 1। তো পাওয়ার বিআই শুরু করার আগে পাওয়ার বিআই এর কিছু আসলে ফান্ডামেন্টাল বিষয় আছে, কারণ পাওয়ার বিআইটা সফটওয়্যারটা ইউজ করতে হলে যে ব্যাকগ্রাউন্ড গুলো আমাদের জানা দরকার। তো পাওয়ার বিআই কে নর্মালি বলা হয়ে থাকে এটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স টুল। তো বিজনেস ইন্টেলিজেন্স টুল বলতে আসলে বা সংক্ষেপে এটাকে বলা হয় মূলত বিআই। বিআই মানে হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স। তো পাওয়ার বিআই হচ্ছে এক ধরনের বিজনেস ইন্টেলিজেন্স টুল। আর বিআই বা বিজনেস ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে আমাদের বিজনেসে হচ্ছে ডেটা থাকবে, ঠিক আছে? এই বিজনেসের ডেটাগুলোকে আমাদের আপনার ইনফরমেশনে কনভার্ট করতে হবে। মানে বিজনেসের ডেটা থাকবে, ডেটা টু ইনফরমেশনে আমাদের কনভার্ট করতে হবে, এবং কনভার্ট করার পরে আমাদের এই ডেটাগুলোর উপর ভিত্তি করে আমরা অ্যাকশন বা পরবর্তী যে স্টেপস সে পদক্ষেপগুলো হচ্ছে নিব। তার মানে হচ্ছে অ্যাকশন বেসড অন ইনফরমেশন। তো বিজনেস ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে ব্যবসায় তো প্রতিনিয়ত যে কোনো ব্যবসায়, সেটা ছোট ব্যবসা হোক কিংবা বড় ব্যবসা হোক, যে কোনো ব্যবসায় কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে ডাটা উৎপন্ন হচ্ছে। এখন এই যে ডাটাগুলো উৎপন্ন হচ্ছে, এই ডাটাগুলো আমাদের কি বিজনেসে হচ্ছে নর্মালি কাজে লাগে। যেমন একটা কোম্পানিতে, ছোট কোম্পানি যে কোনো কোম্পানিতে কিন্তু ক্রয় বিক্রয়ের বিষয় আছে। ক্রয় হচ্ছে ধরেন একটা ব্যবসা বাণিজ্যের জন্য সামান্য পরিমাণ যদি আপনি স্টাফরারও কিনেন, সেটাও এক ধরনের পারচেস বা ক্রয়। আবার যদি বড় ধরনের মেশিন কিনেন, সেটাও কিন্তু এক ধরনের পারচেজ। বাট একটা হচ্ছে অ্যাসেট, লং টার্ম আপনার সাথে থাকবে। আর একটা হচ্ছে যে আপনি অল্প সময় আপনার সাথে হচ্ছে ইউজ করেন। আবার ব্যবসা বাণিজ্যের জন্য যখন আপনি ঘর ভাড়া নেন, যখন হচ্ছে কর্মচারী বা এমপ্লয়ীদের নিয়োগ করেন, তখন সেটার পিছনে কি আপনাকে টাকা পয়সা খরচ করতে হয়, অ্যাডভার্টাইজিং বাবদ আপনাকে টাকা পয়সা খরচ করতে হয়। এখন অনলাইন এবং অফলাইন দুটোই অ্যাডভার্টাইজিং আছে, বাট অনলাইনে করলেও কিন্তু টাকা খরচ করতে হয়। বিশেষ করে ডিজিটাল মার্কেটিং টুল যদি আপনি ইউজ করেন, তখন সেক্ষেত্রে আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে। তার মানে বিজনেসে দেখেন অনেক ধরনের ডাটা উৎপন্ন হচ্ছে, সেলসের ডাটা, এইচআর ডাটা, ফাইন্যান্সের ডাটা। আবার ব্যাংক, ব্যবসা বাণিজ্য যখন আপনি করবেন তখন আপনাকে ব্যাংকের সাথে লেনদেন করতে হয়। তো সেক্ষেত্রে কি হয়, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে আপনাদের সম্পর্ক, সেক্ষেত্রে কি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে সম্পর্কের উপর ভিত্তি করে বেশ কিছু ডাটা আপনার উৎপন্ন হচ্ছে। তো এই যে ডাটাগুলো আপনার উৎপন্ন হচ্ছে, এইগুলোই মূলত আমরা বলছি বিজনেস ডাটা। এখন আমাদের বিজনেস ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কাজ হচ্ছে, বিজনেসে প্রচুর পরিমাণে নানা ধরনের ডাটা থাকবে, সেই ডাটাগুলোকে আমাদের সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে সেগুলোকে প্রসেস করতে হবে। প্রসেস করার ফলেই কিন্তু প্রসেস ডাটাকে আমরা বলতেছি ইনফরমেশন। এখন যখন আমরা ইনফরমেশন হাতে পেয়ে যাব প্রসেস করার পরে, তখন সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা কি নানা ধরনের কার্যক্রম হাতে নিতে পারবো বা পদক্ষেপ হাতে নিতে পারবো, অ্যাকশন বেসড অন ইনফরমেশন। তো এটা হচ্ছে মূলত বিজনেস ইন্টেলিজেন্সের মূল জিনিস। ঠিক আছে? আর নইলে দেখবেন যে লোকজন এই জিনিসটা নিয়ে অনেক ফ্যান্টাসি কাজ করে মানুষের মধ্যে। এটা অনেকে অনেক জটিলভাবে মানে বুঝিয়ে থাকে। মূলত বিজনেস ইন্টেলিজেন্স হচ্ছে এটাই, আর কিছু না। ঠিক আছে? এখন এই যে বিজনেস ইন্টেলিজেন্স কথা আমরা বলতেছি, যেহেতু অনেকগুলো ডেটা উৎপন্ন হয়, তো সেই ডেটাগুলোকে প্রসেস করার ক্ষেত্রে কিছু টুল ইউজ করা হয়ে থাকে। নর্মালি বিআই টুলস বা বিজনেস ইন্টেলিজেন্স টুলের ভিতরে অনেকগুলো কোম্পানি আছে। যেমন প্রথমে হচ্ছে মাইক্রোসফটের, আমরা যে সফটওয়্যার যেটা ইউজ করব সেটা হচ্ছে পাওয়ার বিআই, সেটা একটা আছে। এছাড়া আরেকটা আছে টেবিলিও নামে একটা সফটওয়্যার হচ্ছে আছে, যেটা হচ্ছে ইউজ করা যায়। তারপর হচ্ছে কিউলিক ভিউ নামে একটা সফটওয়্যার আছে। আচ্ছা, এখানে সফটওয়্যার গুলো আমি নাম লিখিনি, তারপর বলতেছি। তারপর হচ্ছে মাইক্রো স্ট্র্যাটেজি নামে একটা সফটওয়্যার আছে। হুম। এখন কথা হচ্ছে যে এতগুলো সফটওয়্যার আছে, এবং এছাড়াও এর বাইরে অনেক সফটওয়্যার আছে। ঠিক আছে? এতগুলো সফটওয়্যার থাকলে কেন আমরা এই আমাদের যে পাওয়ার বি আমরা সেটা ইউজ করতেছি? দেখেন, পাওয়ার বি ইউজ ইউজ করার মূল একটা কারণই হচ্ছে যে পাওয়ার বিএ হচ্ছে নর্মালি, পাওয়ার বিএর যে ফ্রি ভার্সন আছে, মানে পাওয়ার বিএর পেড ভার্সন রয়েছে, ফ্রি ভার্সন আছে। বাট নর্মালি যে ফ্রি ভার্সনটা পাওয়ার বিএর আছে, সেটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি, যেটা বাকিগুলোর দিয়ে মানে পেড ভার্সনে আমরা নর্মালি পেয়ে থাকি। আর বাকিগুলোতে নর্মালি তাদের পেড ভার্সন আছে, যেমন কিউলিক ভিউ এবং মাইক্রো স্ট্র্যাটেজি আপনাদেরকে পেইড ভার্সন ইউজ করতে হবে, আনপেড ভার্সন ইউজের কোনো অপশন নেই। টেবিলিউর আপনি আনপেড ভার্সন হচ্ছে ইউজ করতে পারবেন, বা টেবিলিউটা ইউজ করা অনেকের জন্য একটু কষ্টকর, এবং সেটা অনেকে বলে থাকে যে এটা ইউজার ফ্রেন্ডলি না। তো সেক্ষেত্রে পাওয়ার বিআইটাই হচ্ছে সবচাইতে আপনার গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি আর কি চলে। তো পাওয়ার বিআই হচ্ছে মূলত কিছু সেট অফ, আবার পাওয়ার বিআই এর কথা যখন আমরা বলতেছি, তো পাওয়ার বিআইটাকে বলা হয়ে থাকে এটা হচ্ছে পাওয়ার বিআই সুইট। পাওয়ার বিআই সুইট। তো পাওয়ার বিআই সুইটটা হচ্ছে মূলত কতগুলো টুলের সমাহার বা কম্বিনেশন। ঠিক আছে? কম্বিনেশন অফ সার্ভিসেস আমরা এটাকে বলতে পারি, বা টুলস।
এটাকে পাওয়ার বিআই স্যুট। এখন তার মধ্যে প্রথমে আমরা যে পাওয়ার বিআই এর দুইটা ভার্সন আমরা দেখে থাকি। একটা হচ্ছে আপনার পাওয়ার বিআই এর নর্মালি মানে দুইটা ভার্সনই খুব জনপ্রিয়। একটা হচ্ছে যে পাওয়ার বিআই ডেস্কটপ, আর আরেকটা হচ্ছে যে পাওয়ার বিআই ক্লাউড। মানে ওটাকে নর্মালি তারা বলে থাকেন পাওয়ার বিআই সার্ভিস, যেটা আমরা ক্লাউড সিস্টেমের মাধ্যমে যেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো সেক্ষেত্রে ক্লাউডের বিষয়গুলো তো এখানে আপনার একটু মানে খরচের ব্যাপার হচ্ছে আছে। আর নর্মালি আমরা যেটা ইউজ করব সেটার নাম হচ্ছে পাওয়ার বিআই ডেস্কটপ। এখন এই যে পাওয়ার বিআই ডেস্কটপটা আছে, এই পাওয়ার বিআই ডেস্কটপটা মূলত তিনটা তিন থেকে চারটা কাজ সে করে। মানে মূলত এই বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যারটা যে আমরা ইউজ করি, সেটাতে দেখবেন যে লোকজন মানে কি ধরনের কাজ করে এটা নিয়ে অনেকের একটু কনফিউশন থাকে। দেখেন, এখানে কাজগুলো খুব সিস্টেমেটিক্যালি কাজগুলো করা হয়ে থাকে। একটা হচ্ছে আপনার প্রথমে পাওয়ার বিআই ডেস্কটপ যে কাজগুলো করে মূলত, বা আমরা যে ধরনের কাজগুলো শিখবো, সেটা সেটাকে আমরা মূলত চারটা ভাগে ভাগ করতে পারি। বেসিক্যালি চারটা ভাগে। প্রথম ভাগের মধ্যে আমাদের আছে পাওয়ার কুইরি। ওকে। তো পাওয়ার কুইরিটা হচ্ছে যে নর্মালি আমরা তো ডেটা নিয়ে কাজ করবো, বিজনেস ডেটা। তো ডেটাটাকে আমাদের হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে। ডেটাটা সামহাও কোনো না কোনো ফর্মে আছে, হয় অনলাইনে কোনো সোর্সে আছে, না হয় কোনো পিডিএফ ফাইলের মধ্যে আছে, অথবা সিএসভি ডকুমেন্টেশনের মধ্যে আছে, অথবা কোনো এসকিউএল ডাটাবেজের মধ্যে আছে। সো সেই ডেটাটাকে আমাদের কি এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে। তো ডেটাটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসার পরেই তো আমি ট্রান্সফর্ম করতে পারবো। সো ডেটা এক্সট্রাকশন এবং ট্রান্সফরমেশনের যে কাজগুলো আছে, সেগুলো আমরা নর্মালি পাওয়ার কুইরির মাধ্যমে করে থাকি। ঠিক আছে। এখন এই পাওয়ার কুইরির মধ্যে কি ডাটাটাকে নিয়ে আসা, নিয়ে আসার পরে সেটাকে আপনার এক্সট্রাক্ট করা এবং ট্রান্সফর্ম করা। ট্রান্সফর্ম করার মধ্যে এখন ডাটার মধ্যে যদি মিসিং ভ্যালু থাকে, সে মিসিং ভ্যালুকে ট্রিট করা, ডাটা যদি নর্মালাইজ করা না থাকে সেই ডাটাকে নর্মালাইজ করা, এই ধরনের যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেটা এখানে করা হয়ে থাকে। তারপর আমরা সেকেন্ড ধাপে গিয়ে যে জিনিসটা করে থাকি, সেটার নাম হচ্ছে পাওয়ার পিভট। পাওয়ার টেকনোলজি পাইভটও বলে থাকেন। তো পাওয়ার পিভটটা হচ্ছে আমরা নর্মালি ডেটা মডেলিং এর কাজে ইউজ করে থাকি। ওকে। এখন ডেটা মডেলিংটা কি জিনিস? ডেটা মডেলিংটা হচ্ছে, দেখেন, আমরা প্রথমে হচ্ছে আমাদের বিজনেস ডেটা আছে। ওকে ফাইন, আমরা একটা বিজনেস, আমাদের কাছে বিজনেস, আমরা বা ধরেন আমরা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছি। হ্যাঁ, কিছু কিছু কোম্পানিতে এই এই পজিশনটা থাকে, বা বিজনেস অ্যানালিস্ট পজিশন থাকে। তো আপনার কাছে ডেটা আছে, ডেটাটাকে আপনি এক্সট্রাক্ট করলেন, ট্রান্সফর্ম করলেন, পাওয়ার কুইরির কাজ শেষ। তারপরে আপনি কি করতে হবে? তারপরে নেক্সট ধাপে গিয়ে আপনাকে এই ডাটাতে দিয়ে মডেলিং এর কাজ করতে হবে। মানে কোন ধরনের মডেল আপনি ডাটাতে দিয়ে অ্যাপ্লাই করবেন যেন সে ডাটা থেকে যে মিনিং গুলো আছে, মিনিং আপনি বের করে নেন। এখন ডাটা থেকে মিনিং বের করা মানে হচ্ছে ডাটাকে আপনি কোশ্চেন করতে হবে। সো এখন কোশ্চেন যে করবেন, ডাটা তো কোনো ব্যক্তি না যে তাকে আপনি প্রশ্ন করলেন সে আপনাকে উত্তর দিয়ে দিবে, এমন কিন্তু না। সো ডাটা থেকে কোশ্চেন করে উত্তর বের করার উপায়ের জন্য আপনাকে হচ্ছে মডেলিং এর সহায়তা নিতে হবে। ডাটা মডেলিং এর মাধ্যমে আপনার ডাটাকে নানা উপায়ে, মানে যেভাবে আমরা বলতে পারি যে অনেকটা ছাঁকন পদ্ধতি, হ্যাঁ, নানাভাবে ছাঁকন পদ্ধতির মাধ্যমে আপনার ডেটাকে নানা দিক দেখার চেষ্টা করবেন, এবং ডেটা নানা দিক দেখে সেটা থেকে নানা ধরনের আপনার মনে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। সেটাই হচ্ছে মূলত পাওয়ার পিভটের কাজ। তারপরে ওর কাজ হচ্ছে যেটা আমাদের ডেটা ভিজুয়ালাইজেশন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। ম্যাক্সিমাম মানুষজন মানে বলে থাকে যে পাওয়ার বিআই সফটওয়্যারটা যারা ইউজ করে, আমরা যদি মানে ম্যাক্সিমাম লোকজনকে জিজ্ঞেস করি, এবং ম্যাক্সিমাম মানুষজন বলবে যে আমরা ডাটা ভিজুয়ালাইজেশন করার জন্যই বেসিক্যালি আমরা পাওয়ার বিআই ইউজ করে থাকি। তখন আপনি তাকে প্রশ্ন করতে পারেন যে ডাটা ভিজুয়ালাইজ করার জন্য তো আপনি এক্সেল ইউজ করতে পারেন, চাইলে এক্সেলও কিন্তু ভালো ডাটা ভিজুয়ালাইজ করা যায়। এছাড়া আপনি পাইথন ইউজ করতে পারেন, আর ইউজ করতে পারেন, অনেক ধরনের সফটওয়্যার আছে। ওয়াই পাওয়ার বিআই? কারণ হচ্ছে কি, পাওয়ার বিআই আপনি প্রায় 250টার উপরে বেশি ধরনের হচ্ছে ডাটা আপনি ভিজুয়ালাইজেশনের আপনি ইয়ে পাবেন, সুযোগ পাবেন। 250টারও বেশি ধরনের ডাটা ভিজুয়ালাইজ করার টেকনিক বা টুলস পাবেন আপনি এই পাওয়ার আপনার ডাটা আপনার পাওয়ার বিআই এর মধ্যে। এরপরে সর্বশেষ আমাদের যে বিষয়টা পাওয়ার বিআই, সেটা হচ্ছে যে পাওয়ার ভিউ। পাওয়ার ভিউ হচ্ছে নর্মালি পাওয়ার ভিউটা এই ডাটা ভিজুয়ালাইজেশনের মধ্যেই পড়ে। ডাটা ভিজুয়ালাইজেশনকে আমরা আসলে পাওয়ার ভিউ এটাকে বলতে পারি। মানে পাওয়ার ভিউ এর উপর ভিত্তি করে পাওয়ার ভিউ। এখন পাওয়ার ভিউ করার পর পরবর্তীতে আপনাকে যে কাজটা হচ্ছে করতে হবে, যে পাওয়ার বিআই সার্ভিস। তো এটা নর্মালি, এটা এই জিনিসটা আমরা মানে নর্মালি খুব
কমই করে থাকি, কারণ এটা তো নর্মালি পেড ভার্সনের বিষয়টা হচ্ছে পাওয়ার বিআই সার্ভিসটা হচ্ছে যেহেতু ক্লাউড বেস সিস্টেম। ধরেন অনেকগুলো কোম্পানি, মানে একটা কোম্পানিতে লোকজন তাদের নানা দেশে কাজ করে, বিশেষ করে মাল্টিনেশনাল কোম্পানির কথা বলতে পারি, বা আমরা বিগ কোম্পানির কথা হচ্ছে বলতে পারি। তো সে বিগ কোম্পানিগুলোতে তারা ইন্ডিভিজুয়াল পিসিতে, যেমন আপনারা আপনাদের ল্যাপটপে বা পিসিতে যখন পাওয়ার বিআই ইনস্টল করেছেন, আমি আমার ল্যাপটপে অথবা পিসিতে যখন পাওয়ার বিআই ইনস্টল করেছি, এরকম ইনস্টল না করে তারা হচ্ছে আপনার অনলাইনে এই সিস্টেমটার অ্যাক্সেস রাখে। তখন আপনার কাছে একটা লগ ইন আইডি থাকে, তার মানে হচ্ছে আপনার একটা আপনার একটা মেল ঠিকানা, মানে ইউজার নেম থাকে এবং পাসওয়ার্ড থাকে, যেটা দিয়ে আপনি ওই সিস্টেমের মধ্যে লগ ইন করে অনলাইনে কাজ করতে পারেন। এবং আপনার অনলাইনে কাজ করলে যেটা হবে, আপনার অর্গানাইজেশনে বা আপনার ডিপার্টমেন্টে যারা জড়িত আপনার সাথে, তারা সবাই আপনার অনলাইন রিয়েল টাইম এই কাজগুলোকে তারা হচ্ছে দেখতে পারবে। এছাড়া কোনো রিপোর্ট তৈরি করলে সেটা আপনি তাদের সবার সাথে খুব ইজিলি শেয়ার করতে পারবেন। তো সেক্ষেত্রে পাওয়ার বিআই সার্ভিস বা ক্লাউড সিস্টেমের এই বিষয়টা আপনার কাজে লাগে। এছাড়াও বর্তমানে পাওয়ার বিআই এর একটা অপশন নিয়ে লোকজন হচ্ছে কথাবার্তা বলেন, যেটা হচ্ছে পাওয়ার বিআই মোবাইল। বাট আমরা আমাদের ক্লাসে আসলে মোবাইল নিয়ে পাওয়ার বিআই ইউজ করা নিয়ে আমি এনকারেজ করব না। আমরা প্রফেশনাল ওয়েতে যেহেতু শিখতেছি, তো আমাদের ফোকাসটা থাকবে পাওয়ার বিআই ডেস্কটপই মূলত ইউজ করা। আচ্ছা, এখন এই যে পাওয়ার বিআই এর যে আপনার বিষয়গুলোর কথা হচ্ছে বললাম, তো পাওয়ার বিআই তে আপনার একটা একটা করে এটার ইন্টারফেস আমাকে একটু বর্ণনা করতে হবে। তো প্রথমে হচ্ছে যে ডাটা, আমি পাওয়ার কুইরির কথা বলেছি, যেটার মাধ্যমে আমরা কি ডাটা এক্সট্রাক্ট করি এবং হচ্ছে ট্রান্সফর্ম করি। তো নর্মালি যেটা হচ্ছে যখন আমরা ডাটা নিয়ে হচ্ছে কাজ করে থাকি, তখন আমাদের হচ্ছে ডাটার মধ্যে অনেক ধরনের বিষয় থাকতে পারে, যেমন ডাটাটা ক্লিন করা না থাকতে পারে, অথবা ডেটাটা প্রসেস করা না থাকতে পারে, অথবা ডেটার মধ্যে যে ভ্যারিয়েবল গুলো আছে তাদের মধ্যে যে সম্পর্ক সেটা আমাদের ক্লিয়ার নাও থাকতে পারে। তো আমাদেরকে এই কারণে হচ্ছে কি ডেটাটাকে হচ্ছে নর্মালি পাওয়ার কুইরির মাধ্যমে আমাদেরকে, বা কুইরি এডিটর যেটাকে বলা হয়, সেটার মাধ্যমে আমাদের ডেটাটাকে আপনার প্রসেস করে নিতে হবে। তো প্রসেস করে নেওয়ার ক্ষেত্রে আমরা নর্মালি যে কাজটা করে থাকি, আপনারা, আমি পাওয়ার বিএ এর আমার এখানে যে ডেস্কটপের অপশনটা আছে সেটা আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি। তো এখানে দেখেন, আমরা পাওয়ার বিআই এটা আনটাইটেল এখন ভিউ দেখাচ্ছে, ঠিক আছে, আমি সাইন ইন করি নাই, যে আনটাইটেল ভিউ দেখাচ্ছে। তো এখানে আপনি দেখবেন যে অনেক রকমের অপশন আছে। এখানে ডাটা আছে, আপনার ইয়া আছে, ইনসার্ট আছে, মডেলিং অপশন আছে, হ্যাঁ, তারপরে ভিউ আছে, হ্যাঁ, এরপর অপটিমাইজ আছে, হেল্প আছে। আমরা হোম ভার্সনে যাই। হোমে যাওয়ার পরে এখানে দেখবেন যে এসকিউএল সার্ভার, মানে ডাটাটাকে আপনি টেনে আনার জন্য বা এখানে কল করার জন্য এখানে অনেক ধরনের অপশন আপনার হচ্ছে আছে। এখানে আপনার নর্মালি আমরা স্যার, স্ক্রিনটা মনে হয় স্টিল। আপনি কি কোনো সফটওয়্যার দেখাচ্ছেন? না, 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এখন এটা মুখ থেকে বলতেছি, আমি টাইপ করলে তো এখানে টাইপ করা থাকতো। ও আর সমস্যা নেই। আচ্ছা, এখন এই যে তিনটা কাজ, এই কাজগুলো মানে করার ক্ষেত্রে আমরা নর্মালি পাওয়ার বিআই কে কিভাবে ইউজ করতে পারি, আসেন সেই জিনিসটা আমি একটু বর্ণনা করি আপনাদেরকে। তো সেটা বর্ণনা করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার আমি স্ক্রিনটা আবার শেয়ার করব, মানে এটার শেয়ারিংটা অফ করে, কারণ এখানে হয়তো আপনাদের অনেকের একটু শেয়ার স্ক্রিন, ওকে, পাওয়ার বিআই ডেস্কটপ। এবার আশা করি আপনারা আমার পাওয়ার বিআই দেখতে পাচ্ছেন। হুম, ওকে, ফাইন, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, তো পাওয়ার বিআই আমি বলেছি যে আমরা চারটা পদ্ধতিতে পাওয়ার বিআই এর কাজগুলো হচ্ছে করে থাকি, হ্যাঁ। প্রথমে হচ্ছে আমাদের কি পাওয়ার আপনার কুইরি হচ্ছে থাকে যেটাতে। তো পাওয়ার বিআই আশা করি আপনারা সবাই ডাউনলোড করতে পেরেছেন, ঠিক আছে। মানে সবার তো ডাটা আপনার ডাউনলোডের একটা অপশন আপনাদেরকে দেওয়া আছে। তো আমি গত প্রথম ক্লাসে দিয়েছিলাম, ওখান থেকে আশা করি ডাউনলোড করে নিছেন। তো ডাউনলোড করার পরবর্তীতে আপনারা যখন হচ্ছে আপনাদের পিসিতে এই পাওয়ার বিআইটা হচ্ছে ইনস্টল করবেন, পাওয়ার বিআইটা ইনস্টল করার পরবর্তীতে আপনারা এই ফাইলে ক্লিক করবেন। এখানে ফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন যে অপশন এবং সেটিংস আছে। আমার এখানে অপশন এবং সেটিং যেটা আছে, যে আমি যদি অপশনসে ক্লিক করি, অপশনসে ক্লিক করার পরে দেখেন আহ, তারা আমাকে এরকম একটা
স্ক্রিন শো করবে, ঠিক আছে? তো স্ক্রিন শো করার পরে দেখবেন যে এখানে দুই ধরনের অপশন আছে। একটাকে বলা হচ্ছে গ্লোবাল অপশন এবং একটা হচ্ছে কারেন্ট ফাইলের অপশন। তো গ্লোবাল অপশনের এখানে আপনারা সোজা চলে যাবেন প্রিভিউ ফিচার্স, এই কমান্ডটাতে চলে যাবেন। হ্যাঁ, এখানে যাওয়ার পরে পরবর্তীতে কিছু জিনিস আমাদের টিক করে রাখতে হবে, মানে ইনিশিয়াল সেটিং সফটওয়্যারের শেপ ম্যাপ ভিজুয়াল, এটাতে আমি ক্লিক করে দিব। তারপর হচ্ছে স্পার্ক লাইন্স, ঠিক আছে, এটা নিউ ডাটা টেবিল, এটাও ঠিক আছে। অন অবজেক্টিভেশন, এটা আমাদের না হলেও চলবে। ইটারেশন, তারপর হচ্ছে নিউ কার্ট, লেস মডেল এক্সপ্লোরার অ্যান্ড ক্যালকুলেশন, গ্রুপ অথারিং, এটা আমরা ওকে করে দিলাম। ওকে, নিচে যাই আর একটু, ভিজুয়াল ক্যালকুলেশনস, এটা আমরা দিয়ে দিলাম। ইমপ্রুভ কিউআরএ উইথ কোপাইলট, কোপাইলট চ্যাট ওপেন, ওকে। এবার যাব হচ্ছে কারেন্ট ফাইলে। কারেন্ট ফাইলের মধ্যে গিয়ে আমরা ডেটা লোডে ক্লিক করব। ডেটা লোডে ক্লিক করার পরে এখানে ইম্পোর্ট ইস্যুসি ফর ডেটা সোর্স ফার্স্ট লোড, অটো ডেট টাইম, এটাকে অটো রাখবো না, অটোটাকে আমি মুছে দিব। অ্যানাবল, এটা দিয়ে দিলাম। প্যারালেল লোডিং অফ এটা কিউ অ্যান্ড এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের যেটা, এই এতটুকু এটা আমাদের হচ্ছে থাকবে। তার পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে গেট, আমাদের তো এখানে লগইন এর অপশন নাই। এবার আপনার ওকেতে ক্লিক করার আগে পড়তে পাওয়ার কোয়েরি দেখবো, আর এখানে এগুলো সবই ঠিক আছে মোটামুটি। ডাইরেক্ট ঠিক আছে। সিকিউরিটি, রিজিওনাল সেটিংস, আচ্ছা রিজিওনাল সেটিংস হচ্ছে আপনারা চাইলে আপনাদের এখানে মডেলের ল্যাঙ্গুয়েজ ঠিক করে দিতে পারেন। যেমন বাই ডিফল্ট তো আমরা আসলে ইংলিশ ইউজ করি সবাই পিসিতে, কেউ তো বাংলা ইউজ করে না মনে হয়। সো ইংলিশ আপনারা যে কোনো দেশে দিতে পারেন, হয় ইউনাইটেড স্টেটস, না হলে হচ্ছে মানে ইংল্যান্ডের যারা মানে বা ইয়েতে যারা আছেন তারা চাইলে সে ইংলিশে হচ্ছে এখানে দিতে পারেন। এখানে দেখেন যে হিন্দি দেওয়ার অপশনটা তারা রাখছে বর্তমানে, ঠিক আছে, ইন্ডিয়ার হিন্দি। মানে মাইক্রোসফটের নিউ প্রোডাক্ট গুলোতে আমি এটা লক্ষ্য করেছি যে বিশেষ করে নিউ প্রোডাক্ট গুলো যেগুলো গত বছরের মাঝামাঝি থেকে যে প্রোডাক্ট গুলো আসতেছে, এদের ম্যাক্সিমামে তারা এখন ওই হিন্দির অপশনটা রেখেছে ইন্ডিয়ান, মানে ইয়ে হিসেবে, ল্যাঙ্গুয়েজ হিসেবে। যাক, এটা একটা ভালো দিক। আমাদের বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ একসময় চলে আসবে আশা করা যায়। আর যদি কোনোটাই না দিতে চান তাহলে জাস্ট ইউজ অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ, মানে আপনার পিসিতে ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজে সেটা আপনাকে শো করবে উইন্ডোজের। তারপর ওটা আপডেটস এর এখানে আছে, তারপর ইউজেস ডাটা আছে, এনাবল, নো, ওকে। এর পরবর্তীতে প্রিভিউ ফিচার্স, এটাতে আমরা দেখেছি সেভ অ্যান্ড রিকভারের, এখানে আমরা দেখেছি অটো রিপোর্ট সেটিংস, অলওয়েজ রান পাওয়ার বিআই ডেস্কটপ উইথ ইনপুট ন্যারেটেড সাপোর্ট, লাগবে না। সাবস ক্যাটাগরি ডিসপ্লে স্মার্ট গেটস ভিজুয়াল কোপাইলট, যদি আপনি কোপাইলট ইউজ করতে চান তখন এখানে কোপাইলটের ব্যাপারটা হচ্ছে আসবে। আর পাওয়ার বিআই পাইথন স্ক্রিপ্টের ক্ষেত্রে পাওয়ার বিআই কি বর্তমানে আপনি চাইলে আপনার যে পাইথন আপনাদের পিসিতে পাইথন এবং আর এর সাথে যুক্ত করতে পারেন। তো সেটা যুক্ত করার জন্য মূলত দুটো অপশন। যদি আপনি আর ভিত্তিক ডাটা সায়েন্স হন, মানে অনেক সময় দেখা যায় কি আহ, এই জিনিসগুলো আসলে জটিল, বাট একটু আপনাদেরকে আমি সহজ করে বলানোর চেষ্টা করি। সেটা হচ্ছে অনেকগুলো কোম্পানিতে বা ম্যাক্সিমাম কোম্পানিতে দেখা যায় যে বর্তমান যুগে আলাদা করে একটা ডেটা ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে? তো সেই ডেটা ডিপার্টমেন্টে হচ্ছে ডেটা সায়েন্টিস্ট থাকে, এআই ইঞ্জিনিয়ারও থাকে, আবার ডেটা অ্যানালিস্টও থাকে, ঠিক আছে? বা ডেটা ভিজুয়ালাইজেশন, যার না অনেকে পোস্টটাকে দিয়ে দেখেন, বা নর্মালি ডেটা অ্যানালিস্ট হিসেবে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে শতকরা 70-80% ডেটা অ্যানালিস্ট হিসেবে এই পজিশনটা পরিচিত। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আবার ডেটা ইঞ্জিনিয়ার থাকে। তো প্রথমে এটা আমি একটু লিখে দেখাতে হবে আসলে আপনাদেরকে যে হায়ার কি যে আছে। স্ক্রিন শেয়ারিংটা অফ করে, মানে সফটওয়্যার ভিউটা অফ করে আমি হচ্ছে আমার যে ওয়ার্ড ফাইলটা আমি ওপেন করেছি না সেটা একটু দেখাই। এটা মোটামুটি সবার জানা দরকার আসলে। আহ ডেটা ডিপার্টমেন্ট ইন অর্গানাইজেশনস, তো একটা কোম্পানিতে যে ডেটা ডিপার্টমেন্ট বা একটা অর্গানাইজেশন, নর্মালি বিগ কোম্পানিগুলো অ্যাফোর্ড করতে পারে এটা। ছোটখাটো কোম্পানিতে আসলে আলাদা করে তারা ডেটা ডিপার্টমেন্ট খুলতে চান না, কারণ সেক্ষেত্রে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। আর একটা বড় সমস্যা হয় যে যে কোম্পানি যে অর্গানাইজেশন ইনার্শিয়াটা আছে, বিশেষ করে আপনি খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে জাপানে, জাপানের যে অটোমোটিভ কোম্পানি গুলো আছে,
তো যদি এটা ভিন্ন প্রসঙ্গে বাট আলোচনার ক্ষেত্রে এসে গেল, আপনাদের এক্সট্রা নলেজ হিসেবে কাজ দিবে আর কি। কারণ মানে আমাদের তো ম্যাক্সিমাম ধারণা হচ্ছে যে বাংলাদেশের কর্পোরেট ওয়ার্ল্ড একেবারেই মানে যেই সে অবস্থা। হ্যাঁ, আমাদের দেশে কর্পোরেট ওয়ার্ল্ডের অবস্থা শোচনীয়, সেটা বললেই বলা যায়। আর নেপোটিজম বা ফেভারিটিজম এই জিনিসগুলো আমাদের ওখানে চলেই কর্পোরেট ওয়ার্ল্ডে। বাট বিদেশেও মানে কর্পোরেটের ক্ষেত্রে কিছু জিনিস কাজ করে, মানে সেরকম করে নেপোটিজম না থাকলে একটা হচ্ছে যে সহজে তারা কোনো কিছু চেঞ্জ করতে চায় না। তো জাপানের এরকম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে জাপানের অটোমোটিভ ইন্ডাস্ট্রি, মানে ওরা খুবই ট্র্যাডিশনাল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের নর্মালি জাপানের অটোমোটিভ ইন্ডাস্ট্রি কারা শুরু করেছিল জানেন? সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান যখন হেরে যায়, হুম, তো নর্মালি জাপান জাপান হারার পরবর্তীতে কিন্তু আমেরিকার কাছে যখন তারা মানে শান্তি চুক্তির মতো তাদের একটা চুক্তি হয়েছিল, তো সেখানে আমেরিকার একটা শর্ত ছিল যে জাপান কোনোদিন আর মানে মিলিটারি কিংবা আর্মি রাখতে পারবে না। ওকে ফাইন। তো এ শর্ত রাখার পরবর্তী যেটা হলো যে অলরেডি তো তো যারা যুদ্ধ করেছে বা আর্মিতে কর্মরত ছিল তাদের কি হবে? তো সেক্ষেত্রে যেটা কাজ করলো, তারা সব দলে দলে এসে এসে জাপানের তখন অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে তারা হচ্ছে মুভ করলো, কারণ অন্য কোনো কাজ তো তারা পারতো না। সো তারা এই অটোমোটিভই মুভ করেছে। যার কারণে দেখা গেলো যে অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম মানুষের যে মাইন্ডসেট, ওটা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মাইন্ডসেটের মতোই, খুবই স্ট্রিক্ট, এভাবে চলতে হবে। আপনি যদি কারখানার মধ্যে হাঁটেন, মানে তাদের যে অটোমোটিভ ফ্যাক্টরি আছে সেখানে আলাদা করে লাইন দেওয়া আছে, ওই লাইন ধরেই আপনাকে হাঁটতে হবে। হ্যাঁ, আপনি দেখলেন যে আপনার পিছন থেকে কোনো গাড়ি আসতেছে না বা ওই সময় কোনো গাড়ির শিপ নেই যেগুলো ইনসাইড মানে একটা ফ্যাক্টরির মধ্যে চলে, বাট তারপরও গাড়ি থাকুক না থাকুক আপনাকে ওই লাইন ধরেই হাঁটতে হবে, ঠিক আছে? তারপর আবার ফ্যাক্টরিতে যেতে হলে আপনি কোনো মানে জাস্ট ভিজিটে যাচ্ছেন, বাট আপনি ওখানে কাজ করেন না, তারপর আপনাকে হেলমেট পরতে হবে, সাথে আপনাকে প্রোটেক্টিভ গ্লাভস নিতে হবে, আপনাকে মানে সব জিনিস এরকম করে মানে তৈরি হয়ে যেতে হবে, মানে প্রোটেক্টিভ শু পরে যেতে পর্যন্ত হবে, এরকম এ হচ্ছে অবস্থা। তো মানে জিনিসগুলো খুবই মিলিটারি মানে রুলস এর মতো অনেকটা। তো ও কারণে তারা কিন্তু সহজে চেঞ্জ হতে চায় না। যার কারণে দেখবেন যে এটার মানে এই কারণে মানে এই জিনিসটা তো অনেকে বলে না, আমি তো আসলে জাপানে অনেক বছর এবং খুব ভালো মানে গভীর ভাবে আসলে এখানে কাজ করতেছি। তো এই কারণে দেখবেন যে চীন এই এই আপনার ইলেকট্রিক গাড়ি যখন এসেছে, চায়নাতে প্রায় 650টার উপরে কোম্পানি আছে। মানে বাংলাদেশে তো লোকজন আসলে আমরা এই জিনিসগুলো নিয়ে এতটা পড়াশোনা করি না। এটা আমাদের দেশে আসলে এটা একটা আফসোসের বিষয়, কারণ আমাদের দেশে যে বেশি পড়ে তাকে দেখলাম স্কুল কলেজে থাকতো লোকজন বলতো পাগল বা আতেল বলতো। ঠিক আছে, তা আমরা যে পড়ে বেশি তাকেই বলি আতেল, তাহলে বুঝেন আমাদের কি অবস্থা, বড় পাগল আমরাই। হ্যাঁ। তো এখন যা আপনার চায়নাতে প্রায় আপনার 650টার উপরে স্টার্ট আপ আছে যারা এই ইলেকট্রিক ভেহিকেল তৈরির হচ্ছে কাজ করে। এটা করোনার সময় 2021 সালে একটা রিসার্চ করেছিলাম আমি, 2021 সনে, যে মানে যেটা 20 সাল থেকে শুরু 21 সাল পর্যন্ত চলেছে। যাই হোক ওই সময়টাতেই। এবং তো সেটাতে আপনার আমরা দেখেছি যে চায়নাতে তারা খুব সহজে, এবং বিআইডির কথা বিশেষ করে এখন যে কোম্পানিটা আপনার শুনবেন বিওয়াইডি, দেখবেন যে ওদের কথা খুব ঘন ঘন আসতেছে, এবং টেসলাকে তারা অলরেডি ক্রস করে ফেলছে। তখনও কিন্তু চায়নাতে তারা হচ্ছে ক্রস করে নেয়, চায়নাতে তাদের দুই তিনটা মডেল তারা তৈরি করতো। তো তখনকার সময় আমরা একটা মেশিন লার্নিং মডেল ইউজ করেছিলাম আমি। হ্যাঁ, করে তারপর আমি বলেছিলাম যে নেক্সট টাইম হচ্ছে চায়না থেকে কোম্পানিগুলো হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলকে তারা হচ্ছে আপনার মানে মুভ করবে, এবং তারাই হচ্ছে এই ফিল্ডে লিডার হিসেবে থাকবে। তো তার মধ্যে প্রথম কোম্পানিটা ছিল বিওয়াইডি। এবং সৌভাগ্যক্রমে গত বছরের এই বছরের প্রথম দিকে মানে গত বছরের একদম লাস্টের দিকে যখন হচ্ছে আমরা ইয়ারলি সেলস ফিগারটা দেখলাম, তখন দেখা গেল যে বিআইডি অলরেডি টেসলাকে ওভারটেক করে ফেলেছে। এবং ওয়ার্ল্ডের সব জায়গায় মোটামুটি আপনার জাপান বলেন, আমাদের বাংলাদেশ বলেন, এবং ইউরোপ কান্ট্রিগুলো বলেন, সব জায়গায় কিন্তু বিওয়াইডি যে সেল সেটা কিন্তু বর্তমানে তাদের হচ্ছে মুভ করেছে। তো এদের এটার ইয়ের কারণে। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? সেটা হচ্ছে যে আমার বিওয়াইডি কোম্পানিতে আমার যাওয়ার কথা ছিল, মানে সব ঠিকঠাক মতো করা ছিল। কিন্তু ওই যে 2021 সালে আবার যে লাস্টে একটা করোনার ভ্যারিয়েন্ট এসেছে, যার কারণে চায়নাতে আবার লকডাউনের কারণে আর আমার চায়না যাওয়া হয়নি। তারপর 2022-এর লাস্টের দিকে তো আমি এই কোম্পানি ছেড়ে আরেকটা কোম্পানিতে মুভ করেছিলাম। সো আর আমার ওই বিওয়াইডিতে আমার আর যাওয়া হয়নি। না হলে বিওয়াইডির মোটামুটি ওদের ওখানে প্রায় 10 দিন থাকার এবং ওদের যে পুরো ওভারঅল প্রোডাকশন প্রসেস আছে সেটা নিয়ে নলেজ নিয়ে আসার কথা হচ্ছে ছিল, এবং কোম্পানি বলেছিল যে আমার যে ওরাই এটা স্পন্সর করবে। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা। যাই হোক, তো এখন এই অনেক কথা বললাম, সরি, ক্লাসের সময় নষ্ট হলো।
এক্সট্রিমলি সরি। আচ্ছা, তো যে কোনো কোম্পানিতে এই যে ডাটা ডিপার্টমেন্ট যেটা থাকে, তো বড় কোম্পানিগুলো এটা অ্যাফোর্ড করতে পারে, ছোট কোম্পানি অ্যাফোর্ড করতে পারে না। এবং নর্মালি এই ডাটা ডিপার্টমেন্ট গুলোতে নানা পজিশনের লোকজন থাকে, ঠিক আছে? তো 1 নম্বর পজিশনে থাকে হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ার। তার পরবর্তীতে থাকে হচ্ছে ডাটা অ্যানালিস্ট। এর পরবর্তীতে থাকে ডাটা সায়েন্টিস্ট, ঠিক আছে? তারপরে থাকে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, মানে একদম ফুল প্লেস যদি আপনার একটা ডাটা ডিপার্টমেন্টের কথা বলি। তার পরবর্তীতে সবার লাস্টে থাকে এআই ইঞ্জিনিয়ার। আচ্ছা, এখন ডেটা ডিপার্টমেন্টের কাজটা কি? ডেটা ডিপার্টমেন্টের কাজ হচ্ছে মূলত ডেটা নিয়ে একটা প্রতিষ্ঠানে যত ধরনের ডেটা উৎপন্ন হবে, মানে একটা প্রতিষ্ঠানের ভিতরে এবং অন্যের সাথে যখন তার যে কোনো ধরনের লেনদেন হবে তখন কি প্রচুর পরিমাণে ডেটা উৎপন্ন হবে। তো ডেটা উৎপন্ন হওয়ার পরবর্তীতে এই ডেটাগুলোকে কিভাবে আমরা রিটাইপ করতে পারবো, আমরা ডেটাগুলোকে নিয়ে এসে সংরক্ষণ করা, মেনটেন করা, এই জিনিসগুলোর কাজটা হচ্ছে মূলত আমাদের রিট্রাইভ অ্যান্ড মেনটেন। এই কাজগুলো নর্মালি করে থাকে ডেটা ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তারপরে সেই ডেটাগুলোকে প্রেরণ করে দেয় ডেটা অ্যানালিস্টের কাছে। ডেটা অ্যানালিস্টের কাজটা কি? এই যে এখানে আমরা যেটা বলেছিলাম, সে ওই ডেটাটাকে হচ্ছে, মানে এই ডাটা ইঞ্জিনিয়ার মেনটেন করে বলতে মধ্যে মানে হচ্ছে যে ডেটা ইঞ্জিনিয়ার ডেটাগুলোকে সে নর্মালি সার্ভারে সেভ করে, হ্যাঁ? আমরা এসকিউএল সার্ভার বা যে কোনো ধরনের ডাটাবেজের মাধ্যমে সে এই ডেটাগুলোকে রক্ষণাবেক্ষণ করে। তারপর ডেটা অ্যানালিস্টের কাজ হচ্ছে এটার উপর বেস করে সে ডাটাকে হচ্ছে মডেলিং, সে ডাটা ট্রান্সফর্ম করে। কারণ সেখানে ডাটা ইঞ্জিনিয়ার যখন নর্মালি ডাটাগুলো রাখে, সে কিন্তু নর্মালি তার যে পদের যে যোগ্যতা বা তার পদের যে জব ডেসক্রিপশন আছে, সেটার উপর বেস করে তার আসলে ট্রান্সফর্ম করার বিষয়টা করার দরকার নেই, কারণ সেটার জন্য অলরেডি ডাটা অ্যানালিস্ট আছে। তো ডাটা অ্যানালিস্টের কাজ হচ্ছে ট্রান্সফর্ম করা এবং হচ্ছে আপনার ডাটার মডেলিং করা এবং হচ্ছে আপনার ডাটাকে ভিজুয়ালাইজেশন করা। এতটুকুই পর্যন্তই হচ্ছে নর্মালি আপনার একজন যে ডাটা অ্যানালিস্ট তার হচ্ছে কাজ। তারপরে ডাটা সায়েন্টিস্টের কাছে সে যখন পাঠায়, ডাটা সায়েন্টিস্ট মূলত তার উপর ভিত্তি করে সে আবার এখানে ফার্দার কিছু অ্যানালাইসিস করে থাকে। নর্মালি এক্ষেত্রে সে ইডিএ, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালিসিস কাজটা সেই ক্ষেত্রে নর্মালি কুক কুক করে থাকে এবং প্রাইমারি লেভেলে সে কিছু অ্যালগোরিদম এক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকে। নর্মালি প্রাইমারি অ্যালগোরিদম আমরা এটাকে বলতে পারি। এরপরে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাছে গেলে সে হচ্ছে তখন সেখানে অ্যাপ্লাই ভ্যারিয়াস অ্যালগোরিদম হচ্ছে ইউজ করে। এখন যে ভ্যারিয়াস অ্যালগোরিদম ইউজ যখন করে, তখন সে খেয়াল রাখবেন সে এগুলো নর্মালি স্ট্রাকচার ডাটা, যেগুলো অনলি স্ট্রাকচার ডাটা গুলো তার কাছে হচ্ছে যায়, স্ট্রাকচার ডাটা অনলি, যেগুলো স্ট্রাকচার করা ডাটা। স্ট্রাকচার করা ডাটা মানে হচ্ছে যেগুলো কোনো না কোনো ফরম্যাটে আছে, হয় ওয়ার্ড ফরম্যাটে, নইলে মাইক্রোসফট এক্সেলে, নইলে হচ্ছে আপনার কোনো ডাটাবেজের মধ্যে, নইলে কোনো কার্ড সিস্টেমের মধ্যে আছে। এগুলো হচ্ছে স্ট্রাকচার ডাটা। আর যেগুলো স্ট্রাকচার ডাটা না, তাদেরকে আমরা বলতেছি যেমন শব্দ, তার পরবর্তীতে হচ্ছে আপনার ইয়ে হতে পারে, ভয়েস হইতে পারে, নয়েজ হইতে পারে, হ্যাঁ? তার পরবর্তীতে আপনার ইমেজ হতে পারে। এই ধরনের ডাটাগুলো হচ্ছে নর্মালি আনস্ট্রাকচার্ড ডাটা, এবং এই ডাটাগুলো দিয়েই নর্মালি কাজ করে থাকে এআই ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তো নর্মালি যে কোনো কোম্পানিতে আসলে আপনি এই সবাইকে একসাথে হচ্ছে পাবেন না, কারণ ম্যাক্সিমাম কোম্পানিতে তারা যে কাজটা করছে, ওই ডেটা ইঞ্জিনিয়ারকে দিয়ে ডেটা অ্যানালিস্টও কাজ করে, আবার ডাটা ইঞ্জিনিয়ার না রেখে শুধু ডেটা অ্যানালিস্ট লিখে তার হাতে ডেটা ইঞ্জিনিয়ার ডেটা অ্যানালিস্ট দুজনেরই কাজ করে। আবার ডেটা সায়েন্টিস্ট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার না রেখে শুধু ডেটা সায়েন্টিস্ট রাখে বা শুধু মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার রাখে, এবং দুইজনের কাজ একজনকে দিয়ে দিতে হয়। আবার অনেক কোম্পানি আরো চালাক, তারা যে কাজটা করে ডেটা সায়েন্টিস্ট রাখে না, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারও রাখে না, তারা সরাসরি এআই ইঞ্জিনিয়ার রাখে, তাকে দিয়ে হচ্ছে সব কাজ হচ্ছে করায়। বাট বেসিক্যালি যদি আপনি মানে কি বলে সহি শুদ্ধভাবে যদি একটা ডাটা ডিপার্টমেন্ট আপনার প্রতিষ্ঠানে করতে চান, যেমন জাপানের একটা অর্গানাইজেশন আছে যার নাম হচ্ছে রাকুতেন, ঠিক আছে? আর রাকুতেন হচ্ছে জাপানের মূলত একটা ই কমার্স কোম্পানি, যেমন আপনারা অ্যামাজনের কথা জানেন, হ্যাঁ? তো রাকুতেনে আপনার হচ্ছে এদের আলাদা এরকম একটা ডেটা ডিপার্টমেন্ট আছে এবং সেখানে আলাদা আলাদা করে পজিশনে তাদের এরকম করে লোক নেওয়া আছে, ঠিক আছে? আমার দেখা মতে জাপানের মধ্যে আমি দেখছি যে একমাত্র তাদের তাদের প্রতিষ্ঠানটাই তারা মোটামুটি এই জিনিসগুলো মানে। আর নইলে ম্যাক্সিমাম মানুষজন মানে আপনার আহ, আমাদের দেশ ছাড়াও আপনার আপনি যদি জাপান, মালয়েশিয়া, চায়না, তারপরে এবার ইউরোপের এক্সাম্পলও দেখেন, আবার নর্থ আমেরিকার এক্সাম্পলও দেখেন, তখন দেখবেন যে এখানে তাদের এই পোস্টগুলোর মধ্যে ওভারল্যাপিং আছে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আসলে এত লোকজন রাখলে তো অবভিয়াসলি আপনাকে স্যালারি বেশি দিতে হবে, তো তারা এটা কমানোর চেষ্টা করে।
আচ্ছা, এবার অনেক কথা বললাম, একটু হয়রান হয়ে গেছি, কারণ একটু ইয়ে দিলাম। ওকে, এবার আমরা আবার আমাদের সফটওয়্যারে যাই যাই ফিরে সফটওয়্যারের উইন্ডোগুলোর আর একটু আমাদের ভালো করে ইয়ে জানা আছে। আশা করি এবার আপনাদের মোটামুটি ডাটার ডিপার্টমেন্টের যে ধারণাটা সেটা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা আর জীবনে আপনাদের ভুল হবে না। তোমরা আজকে কিছু নতুন জিনিসও সেই শিখলেন, জাপান সম্পর্কে, এর সম্পর্কে। আচ্ছা, তো এটা হচ্ছে আর স্ক্রিপ্টের অপশন, সেটা আপনারা দেখতে পারলেন। এর পরবর্তীতে লেআউটের এখানে আমরা বললাম, ডাটা লোডের এখানেও আমরা হচ্ছে যেভাবে আছে এভাবে এটা থাক। এরপর ডাটা কুয়েরির এখানে টেক্সট স্যাপ হানা অ্যাজ রিলেশনাল সোর্স বা এসিপি হানা আমাদের এখন এই ক্ষেত্রে অ্যাড করার দরকার নেই। ওকে, তো আপনারা নর্মালি যখন আপনাদের পাওয়ার বিআইটা ওপেন করবেন আপনাদের পিসিতে, তখন এই তারা এরকম একটা অপশনই দেখাবে। কে একজন থ্যাংক ইউ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। ওকে, তো পাওয়ার বিআইটা যখন আপনারা ওপেন করবেন তখন এটা নর্মালি আপনাদেরকে এরকম উইন্ডোই তারা হচ্ছে শো করবে। এই যে মানে আমার এখানে এখন যে উইন্ডোটা শো করতেছে, এই যে ব্ল্যাঙ্ক উইন্ডো, এই ব্ল্যাঙ্ক উইন্ডোতেই আমরা নর্মালি কাজগুলো হচ্ছে করে থাকি। তো কাজগুলো যখন হচ্ছে আমরা করি, তার মধ্যে প্রথমে হচ্ছে আমাদের ডাটাকে হচ্ছে ইম্পোর্ট করতে হয়। প্রথমেই যখন যে কাজ, সেই কাজটা হচ্ছে ডাটা ইম্পোর্ট করা। তো ডাটা ইম্পোর্ট কাজটা কেন করতে হয়? ডাটা ইম্পোর্টটা দেখেন, পাওয়ার বিআই কি নিয়ে কাজ করে আমি বলেছি। তো পাওয়ার বিআই এর যে চালিকা শক্তি বা মূল, সেটা হচ্ছে তার ডেটা, সে ডেটা নিয়ে কাজ করে। সো আমাকে ডেটাটা কি তুলে আনতে হবে। ডেটাটা আনার জন্য আমরা নর্মালি এখানে, আপনারা চাইলে এই ফাইল অপশনে না ক্লিক করলে এখান থেকেও করতে পারেন। দেখেন এখানে লেখা আছে ইম্পোর্ট ডেটা ফ্রম এক্সেল, ইম্পোর্ট ডেটা ফ্রম এসকিউএল সার্ভার, পেস্ট ডেটা ইনটু ব্ল্যাঙ্ক টেবিল, অথবা ব্ল্যাঙ্ক টেবিল আপনি ওপেন করে নেবেন, সেখানে অন্য কোনো জায়গা থেকে কপি পেস্ট করে নিয়ে এসে ডেটা এখানে কপি পেস্ট করে দিলে সেটাও সম্ভব। ইউজ স্যাম্পল ডাটা, স্যাম্পল ডাটা আপনি চাইলে, মানে স্যাম্পল ডাটা হচ্ছে নর্মালি এখানে আপনার কিছু ডাটা বাই ডিফল্ট এই পাওয়ার বি এর মধ্যে দেওয়া আছে, আপনি চাইলে সেই ডাটাগুলো ইউজ করো হালকা পাতলা মানে শিখতে পারেন আর কি, জাস্ট প্রাইমারি লেভেলের শিখার জন্য। এরপরে গেট ডাটা ফ্রম অ্যানাদার সোর্স, যদি এটাতে ক্লিক করেন তখন সে অন্য সোর্স থেকে ডাটা আনার বিষয়ে আপনাকে হেল্প করবে। এটা হচ্ছে ডাটা লোড করার একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করলে সেখানে ইম্পোর্ট অপশনটা দেখাবে। ইম্পোর্ট অপশনে ক্লিক করলে দেখবেন যে পাওয়ার বিআই, পাওয়ার কুইরি, পাওয়ার পাইভট অনেক জিনিস আছে। এক্সপোর্টে গেট ডাটাতে ক্লিক করবেন, গেট ডাটাতে ক্লিক করে দেখেন এই যে একটু আগে যে অপশনগুলো কথা বলেছি, এখন এখানে এই সবগুলো অপশন ছাড়াও আরো বেশ কিছু অপশন তারা আপনাদেরকে এখানে শো করতেছে। ওকে, ডেটা যখন আপনারা নিয়ে আসবেন, তার পরবর্তীতে হচ্ছে আপনার কাজটা কি? তার পরবর্তীতে আপনার কাজটা হচ্ছে নর্মালি আমরা আমাদের ডেটাটাকে ট্রান্সফর্ম করতে হবে, মানে মূলত এটাই হচ্ছে পাওয়ার কুয়েরির প্রথম কাজ, ট্রান্সফর্ম ডেটা। আমাদেরকে ডেটাটাকে ট্রান্সফর্ম করতে হবে। ওই যে পাওয়ার কুয়েরি করার কথা হচ্ছে বলেছি, ট্রান্সফর্ম করার পর হচ্ছে ডেটাটাকে মডেল করতে হবে। তো মডেল করার ক্ষেত্রে আমাদের এই যে মডেলিং অপশন আছে, এই 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 জায়গা থেকে আমরা নর্মালি মডেলের কাজগুলো করে থাকি। তার পরবর্তীতে ভিজুয়ালাইজেশন অপশন আছে। যে ভিজুয়ালাইজেশন কাজটা আমরা নর্মালি এখানে, আপনি যদি নতুন ভিজুয়ালাইজেশন অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে কিছু বাই ডিফল্ট আপনি কি আপনি মোর ভিজুয়ালস দিয়ে দেখতে পারেন, সেই কাজটা আপনার এখানে করতে পারেন। এর পরবর্তীতে হচ্ছে আমাদের রিপোর্ট তৈরির বিষয়টা আছে। এখানেও গ্রাফ চার্টকে অনেকভাবে দেখানোর একটা অপশন এদের আছে। আবার লেআউট, আপনি পেজের কি ধরনের লেআউট চান, আবার অনেকে মোবাইলেও আউটপুট দেখতে চাইতে পারেন যে মোবাইল ডিভাইসের ক্ষেত্রে কেমন দেখায়। এটা দিলে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। আর একটা হচ্ছে ইনসার্ট অপশন আছে, ইনসার্ট দিলে আমরা আমাদের এখানে যেমন অনেক সময় যদি অনেক পেজে হচ্ছে কাজ করে, যেমন এখানে এখন যে পেজ দেখেন এটা নিচে পেজ নাম্বার দেওয়া আছে, যে পেজ নাম্বারটা হচ্ছে 1। আপনি চাইলে এখানে নতুন পেজও অ্যাড করতে পারেন, ব্ল্যাঙ্ক পেজ, বা এই পেজটাকে যদি ডুপ্লিকেট করতে হয় তাহলে হচ্ছে ডুপ্লিকেট পেজে আপনারা ক্লিক করবেন। রিপোর্ট তৈরি করতে হলে এখানে ইনসার্টের প্যাজিনেটেড রিপোর্ট, প্যাজিনেটেড রিপোর্ট, এটা হচ্ছে আপনার আপনার এখানে রিপোর্টে চাইলে প্যাজিনেটেড রিপোর্ট তৈরি করতে পারেন। এর পরবর্তীতে হচ্ছে বাটনের অপশন আছে এখানে, আপনি লেফট রাইট এই জিনিসগুলো যেতে পারেন। চাইলে আপনি ইমেজও ইনসার্ট করতে পারেন, এখানে ইমেজ ইনসার্ট অপশন আছে, এখানে ক্লিক করলে সে দেখাবে যে কোন জায়গা থেকে আপনি ইমেজ ইনস্টল আপনি ইনসার্ট করতে চান। তো এরকম জিনিসগুলো আমরা করা সম্ভব। এর পরবর্তী দেখেন যে ছোট্ট করে হাতের বাম পাশে কি 3-4টা আইকন আছে। যেমন এই প্রথম যে আইকনটা আছে এটা হচ্ছে আমাদের রিপোর্ট ভিউ। তার পরবর্তীতে হচ্ছে আমাদের টেবিলের ভিউ। টেবিল ভিউতে যদি ক্লিক করি তখন সে আমাদেরকে এরকম টেবিল, আমাদের কিন্তু এখনো কোনো টেবিল বা কিছু আমরা তৈরি করিনি যার কারণে স্ক্রিনটা এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তার পরবর্তীতে ক্যান্সেল করে দিতে হবে। তার পরবর্তীতে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে যে পাওয়ার বি এর মডেল ভিউ, আপনার ডাটাগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করতে হলে এই মডেল ভিউটা করতে পারি। এরপর হচ্ছে ড্যাক্স কুইরি ভিউ।
ঠিক আছে, ড্যাক্স কুয়েরির ক্ষেত্রে এটা অ্যাডভান্স লেভেলের নর্মালি পাওয়ার বিআই নলেজ, তখন সেক্ষেত্রে ওই যে ড্যাক্স এর বিষয়টা এখানে চলে আসে। তো আমাদের যে কাজটা, আমাদের কাজগুলো হচ্ছে আমরা আসলে পাওয়ার বিআই হচ্ছে নিত্য নতুন আমি ডেটা সেট আমি আপনাদেরকে দিব। তো সেই ডেটা সেট গুলো আমি আপনাদেরকে মেল করে দিব। এই সপ্তাহে হচ্ছে আপনারা মেল পাবেন মানে আমার কাছ থেকে। এই সপ্তাহে বলতে মানে হচ্ছে যে আমি আজকে থেকে শুরু করে আগামী শুক্রবার পর্যন্ত এর মধ্যে আপনারা হচ্ছে আমার কাছ থেকে ডেটা সেট গুলো পেয়ে যাবেন। আমি মেলে অ্যাটাচ করে দিব, এবং সেগুলো ম্যাক্সিমামই প্রায় সবগুলোই সেগুলো সিএসভি ডাটা হবে। আপনাদের কাজটা থাকবে ওই ডেটাসেট গুলো ডাউনলোড করে রাখা। কোন দিন কোন ক্লাসে আমি কোন ডেটাসেট ইউজ করব, সেটা আমি যখন আপনাদেরকে হচ্ছে মেল করব না, ওই যে জুমের লিঙ্ক, সেখানে লিখে দিব যে আজকে আমার জুমের লিঙ্ক হচ্ছে এটা এবং এই ডেটাসেট আজকে আমরা ইউজ করবো। তো আপনারা আহ, মানে ক্লাসে যখন আসবেন তখন সেই ডেটাসেটটা আপনাদের পাওয়ার বিআই হচ্ছে লোড করে নেবেন। এর পরবর্তীতে আমরা হচ্ছে কাজ করব। মূলত কাজ করতে করতে আমরা আসলে মানে পাওয়ার বিআই শিখবো, মানে প্রজেক্ট করব রিয়েল টাইমে, সেটা করতে করতে হচ্ছে শিখবো। আর এই যে থিওরিটিক্যাল যে নলেজটা দরকার ছিল পাওয়ার বি এর, হ্যাঁ, এটা আমি আপনাদেরকে অলরেডি এই আজকে ক্লাসে যা মোটামুটি দেখছেন না, এর থেকে বেশি না। এর ক্ষেত্রে হয়তো আর 4-5টা জিনিস আসতে পারে নতুন, সেগুলো আমরা কাজ করতে করতে এগুলো দেখতে পারবো। বাট এর বাইরে নর্মালি আর আপনাদের কোনো আর কিছু জানা লাগবে না। তো কেউ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে বিজনেস ইন্টেলিজেন্স কি, আশা করি সেটা বলতে পারবেন। পাওয়ার বিআই কাজটা কি করে সেটা আশা করি আপনারা বলতে পারবেন। এবং ডাটা একটা অর্গানাইজেশনে কিভাবে ডাটা ডিপার্টমেন্ট গুলোকে অর্গানাইজ করা হয় সেই জিনিসটা আপনারা আশা করি ক্লিক আমাদের আজকের আলোচনা থেকে মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন এবার আসেন, কারো যদি কোনো কোয়েরি থাকে আমাকে কোয়েরি থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, তার আগে লেকচারের কথাটা একটু বলে নিই। আপনাদেরকে আমি লেকচারের একটা শিডিউল পাঠিয়েছিলাম। তো আসলে আপনাদের তো ক্লাসটা দেখা গেছে যে মানে পিছানো লাগতেছে বারবার। হ্যাঁ ঠিক আছে, তো আমি চিন্তা করলাম যে আপনাদের এত না পিছানো থেকে সহজে আপনাদের ক্লাসটা শেষ করে দেওয়াটাই হচ্ছে সবচাইতে ভালো। তো এই কারণে আমি আমার মোটামুটি শিডিউল যা আছে মানে একেবারে মে জুন পর্যন্ত আগামী 1-2 মাসের সেই শিডিউলগুলো মোটামুটি সবগুলো চেক করে আমি আপনাদেরকে টাইম টেবিলটা দিয়েছি আর কি। তো আমি চেষ্টা করব যে এই টাইম টেবিল অনুযায়ী আপনাদের হচ্ছে ক্লাস গুলো মোটামুটি নিয়ে আমাদের কোর্সটা কমপ্লিট করে দিতে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদের সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব না। মানে আপনারা ক্লাসে আসতে হবে, ঠিক আছে, আপনারা ক্লাস করতে হবে, ক্লাসে আসতে হবে। না হলে তো আসলে এই জিনিসগুলো আহ সম্ভব না। তো আমাদের যে সেই শিডিউলটা আছে এটার মেইল কিন্তু আমি আপনাদেরকে করেছিলাম। মেইলটা যেটা করেছিলাম এটা মোস্ট পসিবলি আমি মেল করেছিলাম গত শুক্রবারে, 7 দিন আগে, যে আজকের আমাদের হচ্ছে এপ্রিলের 26 তারিখে আমাদের একটা ক্লাস, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মে মাসে। তার মানে উইদিন মে এবং জুনের মধ্যেই আপনাদের আমি কোর্স শেষ করে দিতে পারবো। বাট আমি আশা করতেছি যে মেতে আমি আরো কয়টা ক্লাস আপনাদের নিব। হ্যাঁ, আমি মে মাসে আমার মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা মানে 15-16 দিনের মতো একটু টাইম আমার কম আছে। তো এই কারণে আমি সেই শিডিউলটা আবার মে মাসের 1-2 তারিখে দেখে মেতে আরো ক্লাস বাড়িয়ে দিব, যেন জুনের মাঝামাঝির মধ্যে আপনাদের কোর্সটা হচ্ছে শেষ করতে পারি। ঠিক আছে, আর কোর্সের রেকর্ডিং গুলো আপনাদের হচ্ছে লোড করব যে জায়গায়, সেটা লিঙ্ক আমি দিয়ে দেবো। আমার ইউটিউবের একটা লিঙ্কেই লোড হবে। সো ওটা লিঙ্কটা আমি আপনাদেরকে আজকে ক্লাসের পরে এগুলো লোড করে তারপর আমি মেল করে দিব। এখন যদি কারো কোনো কোশ্চেন বা কুয়েরি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো কোশ্চেন, কোয়েরি? ওকে, তার মানে সবাই সবকিছু বুঝছেন। দেখেন, আম, একটা কথা বলে দিই, মানে পাওয়ার বিএ তো শিখতে আসছেন, তো অনেকে বলতে পারেন যে পাওয়ার বিএ এর প্রথম দিন আজকে আমাদের উনি এই যে কি সব থিওরিটিক্যাল জিনিস দেখালো, কাজ আজকে সরাসরি কেন আমাদের পাওয়ার বিএ এর থেকে কাজ শুরু হলো না। দেখেন, সফটওয়্যার গুলো ইউজ করা যে কেউ পারবে। আপনি যদি একটা স্কুলে পড়া ছেলেকেও মোটামুটি কয়েক ঘন্টা এটা দেখাই দেন, সেও মোটামুটি এগুলো হালকা পাতা ক্লিক করে কোনো না কোনো কিছু বের করতে পারবে। সেটা বড় ব্যাপার না। বাট এটার পিছনে যে ফান্ডামেন্টাল থিওরিটা আছে,
হ্যাঁ, যে নলেজটা আছে সেটা আপনাকে জানতে হবে। তাহলে আপনি যে কোনো সময় বুঝতে পারবেন যে আসলে আমি পাওয়ার বিআই কেন ইউজ করতেছি, পাওয়ার বিআই দিয়ে কি করা সম্ভব। এবং পাওয়ার বিআই কেউ যদি আপনাকে পাওয়ার বিআই সম্পর্কে জিজ্ঞেস করে, তখন আপনি এটা উত্তর দিয়ে দিতে পারেন। বিশেষ করে বাংলাদেশে যারা কর্পোরেট ওয়ার্ল্ডে জব করেন, তারা আপনাদের বস, আপনাদের যারা সিনিয়র কিংবা বস আছে, আপনারা তাদেরকে বলতে পারবেন যে হ্যাঁ, এই কারণে আমরা পাওয়ার বিআই ইউজ করতে পারি, বাট এই কারণে পাওয়ার বিআই এক্সেলের চাইতেও ভালো। ঠিক আছে? এই ফান্ডামেন্টাল নলেজ গুলো আপনাদের লাগবে। এবং যারা ভবিষ্যতে কর্পোরেটে মুভ করতে যাচ্ছেন, ঠিক আছে, বা জীবনে যে কোনো পর্যায়ে কেউ হয়তো আউটসোর্সিং এর জন্য কাজ শিখছেন, আউটসোর্সিং করবেন, তাহলেও তো আপনাদের এই জিনিসগুলো জানতে হবে, কেমন না? বেসিক ফান্ডামেন্টালস না জেনে আসলে শুধু সফটওয়্যারে কাজ শিখে লাভ নেই। বুঝতে পারছেন? কারণ অনেক লোকজন এখন সফটওয়্যারে কাজ হচ্ছে পারে, কিন্তু ম্যাক্সিমাম সবাই তো চাকরি হচ্ছে না। কেন? কারণ ওই যে ফান্ডামেন্টাল নলেজটার অভাব। স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি, আমার ওয়ালাইকুম। ব্যক্তিগতভাবে আজকে ক্লাসটা খুব এনজয় করছে স্যার, কারণ হচ্ছে যে অনেকগুলো ডাউট ক্লিয়ার হয়েছে। আচ্ছা। তো আমার আসলে আমি তো আপনার ওই যে ইয়াতে ডাটা সায়েন্স ক্লাস কোর্সটা জি জি জি, করতেছি। ডাটা সায়েন্সে আহ, করার ক্লাস। তো এখন আমি তো হচ্ছে যে ডাটা সায়েন্স ফিল্ডে মুভ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে যখন জব অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি, তো আমি নিজে একটু কনফিউজ হয়ে যাই আসলে এদের মধ্যে ইন্টারলিঙ্কটা কিভাবে। হ্যাঁ। জি। তো আমি আসলে আজকে ক্লাস থেকে মোটামুটি ক্লিয়ার, এবং আমি আজকে তো আসলে আমি রিয়েলি। একদম একটা ডেটা ডিপার্টমেন্টের ব্যবচ্ছেদ মানে অ্যানাটমি দেখাই দিলাম, কিভাবে ডাটা ডিপার্টমেন্টে কাজ হয় মোটামুটি। জি স্যার, এখন এখন মানে নিজেকে আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে আসলে আমি কোন রোলটাতে ফিট হব। হ্যাঁ। দেখেন, ইন্ডাস্ট্রিতে, মানে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, বা মানে মানে আমি আমি তো আচ্ছা খুবই নগণ্য একজন মানুষ। তারপর আমাদের মতো আরো যারা এক্সপিরিয়েন্স যারা আছেন, তারা ইন্ডাস্ট্রি সম্পর্কে তারা জানেন, তারা বুঝেন যে ইন্ডাস্ট্রিতে কাজগুলো এরকম হচ্ছে। আর আপনি ইউটিউবে যারা শিখে, আমি কাউকে ছোট করে বলতেছি না, বাট ইউটিউবে তো মানে আমাদের দেশের অনেকের মধ্যে ইউটিউব দেখে শেখার টেন্ডেন্সিটা বেশি। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষের। তো ইউটিউবে যারা শেখান, তারা আসলে কোনোদিনও জব করে নাই, তারা ওই বই পুস্তক পড়ে পড়ে শিখছে, ওটা শিখে অ্যাপ্লাই করে তারা টিউটোরিয়াল করতেছে। বাট আপনাকে ইন্ডাস্ট্রির বিষয়টা তো জানতে হবে, কারণ এটা তো ইন্ডাস্ট্রিতে, জি স্যার। এটা একটা কাজ, এটা একটা জবের ফিল্ড। হ্যাঁ, তো ইন্ডাস্ট্রি যদি আপনি নাই জানেন, তাহলে আপনি কেমনে বুঝবেন? এ কারণে দেখবেন যে গ্রুপগুলোতে আলোচনা দেখলে, আপনি যদি ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বলেন, তারা কিন্তু আপনাকে এই স্ট্রাকচার আনস্ট্রাকচার ডাটার কথা মোটেও বলবে না। তারা ওই থিওরিটিক্যাল কথাবার্তা বলবে, যেগুলো বইতে বা ইউটিউবের কোনো ইউটিউবার এটা বলছে, ওই কথাগুলো তারা বলবে। কিন্তু ইন্ডাস্ট্রিতে আমরা দেখেন খুবই ফোকাসড জিনিসটা। স্ট্রাকচার জি। ডেটা হলে তুমি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, আর আনস্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করলে তুমি এআই ইঞ্জিনিয়ার। খুবই ফোকাসড, মানে এখানে কোনো কনফিউশনের কারণ নেই। জি স্যার। স্যার, আমার একটা কোশ্চেন ছিল যে আরেকটা ব্যাপার আগে বলে রাখি জি, স্যার, আপনি বলেন। যে জাপানের হিস্ট্রি গুলা বলতেছেন, আপনার যে কেস স্টাডি গুলা বলতেছেন, এগুলো আসলে জি। এনজয় করতেছি। তো এগুলা থেকে অনেক কিছু শিখার আছে। তো আমি আসলে শুনতে চাই এগুলা। তো এক সমস্যা হচ্ছে কি, এই জিনিসগুলো বললে এই যে ক্লাসের সময় নষ্ট হবে, আজকে বললাম আপনাদের টাইম নষ্ট হলো। স্যার, মাঝে মাঝে দু একটা না বললে তো হ্যাঁ, মোটিভেশন মাঝে পাবো মধ্যে না। হ্যাঁ। দু একটা, আচ্ছা ঠিক আছে বলবো। আমি চেষ্টা করবো বলার। কাহিনী অনেক আছে, কারণ যেহেতু আমি জাপানে আজকে প্রায়, আমার জাপানে থাকার বয়স হচ্ছে 8 ইয়ার্স, মানে 8 বছর রানিং। এবং এটার মধ্যে কর্পোরেট ওয়ার্ল্ডে জাপানে জব করা হচ্ছে 4.5 হাফ ইয়ার্স প্রায়। তো সেক্ষেত্রে অবভিয়াসলি অনেক কাহিনী আছে বলার মতো। জি স্যার, আস্তে আস্তে শুনবো স্যার আপনার দুইটা কোর্স থেকেই। তো আচ্ছা, আরেকটা একটা কোশ্চেন, কোশ্চেন যেটা আসলে এখন আপনার একটা ফেসবুক পোস্টে ছিল। হ্যাঁ, তো তারপর আপনি আগের কোর্সটা তো বলছেন যে এখন অনেকেই বলতেছে যে এআই আসার কারণে দেখা যাচ্ছে যে ডাটা সায়েন্স, জি হ্যাঁ, কিংবা এই ফিল্ডটা, হ্যাঁ, খুব বার্স্ট আউট হইতে পারে, জি। হ্যাঁ, নিয়ার ফিউচার। কিন্তু আসলে আমার কাছে এটা মনে হচ্ছে না যে আগামী 5-10 বছরের মধ্যে, হ্যাঁ, এটা মানে আপনি হবে না। ডাটা প্রডিউস হচ্ছে প্রতিনিয়ত, আমরা ডাটা প্রডিউস করতেছি, এবং এই ডাটাগুলো অ্যানালাইসিস এর জন্য, হ্যাঁ, লোক লাগবে। প্রতিনিয়ত লোক লাগবে। হ্যাঁ। হুম। এবং দেখা যাচ্ছে যে ডাটাগুলো তো, এই যে আপনি যেটা বলেন, ডাটাগুলো তো খুব স্ট্রাকচার ডাটা না। হ্যাঁ। না। আজকে তো হয়তো এক এক ধরনের ডাটা প্রডিউস হচ্ছে। হ্যাঁ। তো গভর্নমেন্টের কোনো একটা রুল চেঞ্জের কারণে, কোম্পানির কোনো একটা রুল চেঞ্জের কারণে, হ্যাঁ, তো দেখা যাচ্ছে। স্ট্রাকচার ডাটা পরিষেবার মূলত যে মানে যে এরাটা ছিল, মানে আমরা অলরেডি সে এরাটা পাস করে ফেলছি। এখন বর্তমানে যে স্ট্রাকচার এরা, এখন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন এরা। ঠিক আছে, জি আমরা স্যার। যদি এটাকে ভাগ করি, এখনকার এরাতে দেখবেন যে ভিডিও, ইমেজ, এই জিনিসগুলোর প্রায়োরিটি বেশি, কন্টেন্ট রাইটিং। তার মানে আনস্ট্রাকচার্ড ডাটার পরিমাণটা বেশি, যার কারণে এখন এআই ইঞ্জিনিয়ার এবং এনএলপি ইঞ্জিনিয়ার, দেখবেন যে এআই ইঞ্জিনিয়ার একটু বিশেষত্ব, এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইঞ্জিনিয়ার, এই ধরনের ফিল্ডের ডিমান্ড এখন হচ্ছে বেশি, কাজও বেশি। জি স্যার। এবং আরেকটা জিনিস এটার সাথে নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে এখন তারা দেখতেছে যে
চ্যাট জিটিপি কোড যতই লেখক না কেন, প্রবলেম সলভিং বা ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম যদি চ্যাট জিটিপি দেওয়া হয়, সেটাকে বা কোনো প্রবলেমকে ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করে তারপর সেটা কোড লেখা, এইটার ক্ষেত্রে চ্যাট জিটিপি এখনো দুর্বল, একেবারেই দুর্বল। তো এটা আলটিমেটলি আপনি যদি কোনো, বিশেষ করে টেকনিক্যাল ইন্টারভিউ গুলো যদি আপনি ফেস করে থাকেন বড় বড় কোম্পানিগুলোর, তখন আপনি বুঝবেন যে না, আহ, বিষয়টা আসলে এরকম না যে হ্যাঁ চ্যাট জিডিপি আসছে আর আমার ডাটা সায়েন্টিস্ট হিসেবে আমি কোড করতে পারলাম, তা মানে এটা হয়ে গেল, এমন কিন্তু না। কারণ প্রবলেম সলভিং এর যে ব্যাপার, সেটা চ্যাট জিডিপি শিখতে এখনো বহু সময় বাকি। জি স্যার, আর কারণ হচ্ছে স্যার, আমরা তো স্পেসিফিক কেস স্টাডি আছে যেগুলো হয়তো চ্যাট জিপিটি পরিচিত না জি। এখনো। হ্যাঁ। আর দেখা গেছে যে হয়তো আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ, যেমন ওই যে আপনি যেটা বলেন দুইজনের কাছে একজনকে দিয়ে করাচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা হইতে পারে, কিন্তু আমার মনে হয় না যে কখনোই এই ডেটা ইঞ্জিনিয়ার কিংবা ডেটা সায়েন্সের এই এই ফিল্ডটা। জিনিসগুলো ফিল্ডে থাকবে আসলে, বাট যেটা হবে যে জব ডিসক্রিপশন গুলো আরো একটু ব্রড হবে, আরো সফিস্টিকেটেড হবে, এটা হচ্ছে মূল জিনিস। আর ম্যাক্সিমাম লোকজন যারা বলে থাকে যে এটা জব থাকবে না, তারা আসলে এটা ভুল বলে থাকে। জব থাকবে, বাট জবগুলো সফিস্টিকেটেড, বা জবগুলোতে আমাদের ব্রেনে যে কাজ করার যে অ্যামাউন্টটা, সেই 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 জিনিসটার পরিমাণটা আরো বেড়ে যাবে। ধরেন আজকে আমি একটা জবে 10% আমার ব্রেনের খরচ করতে হচ্ছে, নেক্সট নেক্সট উইদিন 20 or 40 ইয়ার্সে সেই জায়গাতে ব্রেনের 20 30 40% আপনাকে খরচ করতে হবে শুধু জবের জন্য। জি স্যার, ধন্যবাদ স্যার, অনেক কথা হয়ে গেল। থ্যাংক ইউ। অন্যান্যরা হ্যাঁ, আছে অন্য অনেক অন্য দিক কথা মতো। হয়ে গেল। আচ্ছা, বাকিদের কি অবস্থা বলেন, কেউ না বললে তাহলে আজকের ক্লাস এখানে সমাপ্ত করতেছি। জি বলেন। রিয়েল লাইফে যে এক্সাম্পল গুলো দিয়েছেন এগুলো আসলেই আমাদের জন্য খুব ইন্টারেক্টিভ। আমি জি। একমত যে এই ধরনের জিনিস যদি আপনি আরো শেয়ার করেন আমাদের আসলে ভালোই হবে। আচ্ছা, ঠিক আছে, শেয়ার করার চেষ্টা করব অবশ্যই। বলবো বলবো, কারণ এখন তো আর ধরেন ওখানে জব করি না, মানে নর্মালি জাপানের কোম্পানিগুলোতে একটা মানে সিক্রেসি মেনটেন করতে হয় কি, সেটা হচ্ছে একটা কোম্পানি ছেড়ে যদি আপনি আরো কোম্পানিতে যান, তাহলে মিনিমাম 1 বছর আপনি ওই কোম্পানি সম্পর্কে কোনো কিছু বাইরে কারোর সাথে শেয়ার করতে পারবেন না, করলে আপনার জেল জরিমানা হবে। সো ছাড়ছিতে তো মানে অনেক বছর হলো, একটা থেকে মুভ করে আরেকটাতে, তো এখনো বলতে সমস্যা নাই। ওকে তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে? বাই। থ্যাংক ইউ, আপনাদের ইয়ের জন্য থ্যাংক ইউ।